পাঠ করছি শর্মিষ্ঠা ঘোষ ব্যানার্জির লেখা গল্প বেনারসি শাড়ি। আনন্দময়ী যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন তখন বয়স ছিল মাত্র 7 বছর। তিনি ছিলেন পাবনার হিজলতলা গ্রামের জমিদারের মেয়ে। শাড়ি পরতে জানতেন না। কোনো ক্রমে জড়িয়ে শ্বশুরবাড়িতে এলেন। জমিদারের মেয়ে, গা ভর্তি গয়না। শাশুড়ি দুধে আলতা বেনারসি পরা সেই ফুটফুটে বৌমাকে বরণ করে কোলে তুলে নিলেন। সেই আনন্দময়ী সংসারের সর্বময় কর্ত্রী হয়ে 2টি ছেলে 3টি মেয়ের মা হলেন। বিয়ে দিলেন, নাতি নাতনিদের মুখ দেখলেন, তারপর 2 বউয়ের হাতে সংসার তুলে দিলেন। তার শ্বশুরবাড়ি ছিল মধ্যবিত্ত পরিবার, তাই মেয়েদের বিয়ে দিতে গিয়ে সব গয়নাই দিয়ে দিতে হয়েছিল। বৌমাদের তিনি অবশ্য দিয়েছেন একজোড়া করে কাঁকন। এরপর আনন্দময়ী যা গয়নাগাটি ছিল সবই সংসারের খাতে কোনো না কোনো সময় শেষ হয়ে গেছে। আনন্দময়ী মৃত্যুশয্যায় 2 ছেলের ঘরে 2 নাতিকে, একজনকে দিলেন একটি কারুকার্য করা রূপোর রেকাব, আর একজনকে দিলেন তার বিয়ের দুধে আলতা রঙের বেনারসি। বড় বউ বন্দনা তার ছেলের জন্য রেকাব পেয়ে খুব খুশি। ঘুরিয়ে ফিরে দেখে রেকাবের ওজন বোঝার চেষ্টা করলো, কিন্তু ছোট বৌমা সুনিতা বেনারসি হাতে নিয়ে একটু বিরক্তই হলো, কিন্তু মুখে তো তা প্রকাশ করতে পারেন না। শাশুড়ি মাকে বলে, মা, এসব দেওয়ার কি দরকার ছিল? নাতিরা এখন কত ছোট, কবে ওদের বিয়ে হবে ঠিক নেই, তারা এসব নিয়ে কি করবে? মেয়েদের দিলে তবু তারা যত্ন করত। আনন্দময়ী অনেক দিন 2 বৌমার সাথে ঘর করেছেন, তাদের মন ভালোই পড়তে পারেন। বললেন, শোনো ছোট বৌমা, ও বেনারসি আমার বাবা সবচেয়ে বড় শ্যাকরাকে দিয়ে বেনারসি শাড়ির উপর রূপো দিয়ে কলকা তুলিয়েছিল, আর মাঝে মাঝে দেখো একটা করে সোনার জরির নকশা। রূপো পড়ে থাকলে বাতাসেতে কালো পড়ে যায়, তাই এরকম একটু কালো হয়ে গেছে। দেখো সোনার জরিগুলো এখনো চকচক করছে। এই শাড়ি আমি আমার গোগল দাদুভাইকে দিয়ে গেলাম, ও বেঁচে খেলে 1 মাস ওর সংসার চলে যাবে, বলে হেসে ওঠেন। সুনিতা বলে, বালাই ষাট, এ আপনার আশীর্বাদ, একে মাথায় তুলে রাখব। সুনিতা সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তার শাশুড়ি জমিদার বাড়ির মেয়ে, তাও জানেন। আশীর্বাদে সাধে শাশুড়ি মায়ের কাছে গয়নাও পেয়েছে, কিন্তু তাই বলে শাড়ি পেয়ে খুব খুশি হলো না। ও শাড়ি সে তো আর এই বয়সে পরবে না, আর গোকুলের বউ ওই পুরনো শাড়ি নিয়ে কি করবেই বাকি। শাশুড়ি মায়ের শাড়ির যত্ন সে বিয়ের পর থেকেই দেখছে। পুরানো সাদা ধুতি মুড়ে রাখা থাকতো এ শাড়ি, ভেতরে দেওয়া থাকে শুকনো নিম পাতার পুঁটুলি। ভাদ্র মাসে পাট খুলে রোদে দিতেন, আবার উল্টো করে পাট করে রাখতেন, নয়তো ভাঁজে ভাঁজে কেটে যাবে যে। বিগত কয়েক বছর নিজে আর পারতেন না বলে ছোট বৌমা সুনিতাই রোদে দিত। এ শাড়ি শাশুড়ির বিশেষ প্রিয়, মনে মনে একটু খুশিও হয়। বড় জায়ের ছেলে বুবুনের চেয়ে গোগুলই তাহলে ঠাকুরমার বেশি প্রিয়। রূপোর এরকম বাসনপত্র শাশুড়ি মা আগেও 2 বউকে দিয়ে গিয়েছে। বেশি প্রিয় জিনিস তো মানুষ তার প্রিয় পাত্রকে দেয়, এ বেনারসি তো অমূল্য। আনন্দময়ী চলে গেলেন, শ্বশুরমশাই গত হলেন। 2 ভাইয়ের পৃথক হাঁড়ি হলো। পুরনো বাড়ি ভেঙে 2টি ফ্ল্যাট হয়েছে। ফ্ল্যাটে যাওয়ার সময় 2 যা পুরনো জিনিসপত্র বাতিল করে খুব সুন্দর করে নিজের ফ্ল্যাট সাজালো, কিন্তু সে সুখ আর কতদিন। বড় যা মারা গেল, আর ভাসুরকে তার মেয়ে নিজের কাছে নিয়ে গেল, আর বুবুন বিদেশে চাকরি নিয়ে সেখানেই আছে। গোগল চাকরি পেয়েছে, বিয়েও করেছে, বউও ওর সাথে আইটি সেক্টরেই কাজ করে। বউ ভাতের দিনই সুনিতা নিজে যা গয়না দেওয়া দিয়ে শাশুড়ির বেনারসিটি তুলে দিয়েছেন, তার সঙ্গে বেনারসি কি দিয়ে তৈরি, কিভাবে শাশুড়ি মা গোগলের বউয়ের জন্য দিয়ে গেছে বিবৃত করতে গেছিল, কিন্তু শ্রী এক কথাতেই চুপ করিয়ে দিল। মামুনি, আমি আর ওসব শাড়ি টাড়ি নিয়ে কী করব? আমি কি আর পরবো? অফিসে তো আমি ফর্মাল ড্রেস পরে যাই, আর ঘুরতে গেলে ওয়েস্টার্ন, আর এই ভারী পুরনো শাড়ি আমি ক্যারি করতেই পারবো না। সুনিতা আর কি বলবে, নিজের কাছে রেখে দেয়। এমনিতেই গোগলা শ্রী ফ্লাইটে যাতায়াত করে, বিয়ের কোনো উপহারই নিয়ে যায় না। বিয়ের পর আরও 5-6 বছর কেটে গেছে। গোগলা শ্রীর ছেলে হয়েছে। গোগলের বাবাও আচমকা হার্ট অ্যাটাকে মারা গেছে। গোগল আর মাকে এই ফ্ল্যাটে একা রাখতে চায় না। এরপর একরকম বাধ্য হয়ে সুনিতাকে এই ফ্ল্যাট ছেড়ে সুদূর পুনেতে ছেলে বউয়ের সাথে থাকতে হয়। এই ফ্ল্যাট ছেড়ে যাওয়ার সময় গোগল পই পই করে মাকে বলে দিয়েছে, একদম কোনো জিনিস নেবে না, নেহাত জরুরি কাগজপত্র আর তোমার কিছু শাড়ি কাপড় ছাড়া তো আর চলবে না। ওখানে আমাদের ফ্ল্যাটও এত বড় নয়।
শ্রী আর গোগলের জামা কাপড়ের সমস্ত ওয়ার্ড্রোব ভর্তি। তারপর টুবানের রাজ্যের খেলনা। ওই ছোট্ট ফ্ল্যাটে এমনিতেই পা ফেলা দেয়। তারপর মায়ের জিনিসপত্র ভেবেই গোগলের মাথা ধরে। আসলে যখন ফ্ল্যাটটা কেনে তখন তার হাতে এত টাকাও ছিল না, তাই সে ঘর বেশি বড়ও নয়, আর শহর থেকে একটু দূরেও। ঘর ভাড়াও বেড়ে যাচ্ছিল, তাই ওরা দুজনে লোন নিয়ে যা হোক করে মাথা গোঁজা ঠাঁই একটা করেছিল। সুনিতাও যথাসম্ভব কম জিনিস নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাই বলে নিজের প্রিয় শাড়িগুলো আর সাথে শাশুড়ির বেনারসিটা নিতে ভোলে না। এখানে পৌঁছে সুনিতার একদম মন ভালো লাগে না। নতুন জায়গা, নতুন পরিবেশ। কোথায় কি রাখবে জিনিসপত্র শ্রীকেই বলে সব গুছিয়ে রাখতে। ছুটির দিন দেখে শ্রী সব গুছিয়ে দেয়। শাশুড়ির শাড়ি, কাগজপত্র ওয়ার্ড্রোবের একটা তাক খালি করে রেখে দেয়, আর শাড়ির মধ্যে থেকে শাশুড়ির পুরনো শাড়িগুলোকে বাতিল করে বলে, মামুনি এখানে এগুলো পুরোনো, অফিসের কে কখন চলে আসবে। তারপর পাশের ফ্ল্যাটের কেউ কেউ আসে মাঝে মধ্যেই। সুনিতা আপত্তি করে না। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। সুনিতা মনে মনে ভাবে এটা শ্রীর সংসার, ও যেভাবে চাইবে সেভাবেই গুছিয়ে রাখুক। ও তো কোনোদিন ভাবেইনি ওকে ওর ঘর ছেড়ে এভাবে এখানে বসবাস করতে হবে। হঠাৎ করে গোগলের বাবা যদি না চলে যেত। সুনিতা নিজের সংসার আর কদিনই বা করার সুযোগ পেল। বিয়ে হয়ে এসেছিল আনন্দময়ী সংসারে, আর এখন শ্রীর সংসারে। এত মাথা ঘামিয়ে তার লাভ নেই। সে এই বয়সে এসে খাবে, ঘুমোবে, আর এত ভাববে না। সংসারে শান্তিই তার কাম্য। আজ শ্রী অফিসে যায়নি, টুবান স্কুলে, গোগল অফিসে। ঘরের গোছগাছ করছে সে। সুনিতা স্নান সেরে শুয়ে শুয়ে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। দূরে কোথাও বাসনওয়ালি হেঁকে যাচ্ছে। বাসন নেবে? বাসন। ব্যালকনি দিয়ে শ্রী ডাকে তাকে, ওপরে উঠে আসতে বলে। তারপর সিকিউরিটিকে ফোন করে বাসনওয়ালিকে আসতে অনুমতি দিতে বলে। সে আসতেই শ্রী তার বাসন থেকে দু একটা স্টিলের বাসন পছন্দ করে, বলে কটা জামা প্যান্ট লাগবে। 16খানা জামা প্যান্ট চাই সে। শ্রী দেখে তার কাছে তো এতগুলো নেই, বলে তুমি তাহলে আমাকে অন্য কিছু বাসন দাও। বাসনওয়ালি বলে, একটা শাড়ি হলে যা জামা প্যান্ট আছে ওতেই হয়ে যাবে। শ্রী তো শাড়ি পরে না, তাই বলে শাড়ি কোথায় পাবো। তারপর মনে পড়ে, আরে তার শাশুড়ির বাতিল শাড়িগুলো তো পরে আছে, ওগুলো দিয়ে তো আরও ভালো কিছু পাবে। শ্রী বলে, তোমাকে যদি আমি আরও 4টে শাড়ি দিই। 4টে শাড়ি শুনে বাসনওয়ালির চোখ আনন্দে নেচে ওঠে। তাহলে এই ঝুড়ির যে বাসনটা তোমার পছন্দ সেটা নাও। সে এতদিন ব্যবসা করে এটা জানে, এই অঞ্চলে ফ্ল্যাটের বাসিন্দার কাছ থেকে জিন্স শার্ট পাওয়া গেলেও শাড়ি মেলে না। বাসনগুলোর মধ্যে দেখে শুনে একটা বড় দুধ ফোটানোর পাত্র নেয়। শ্রী ঘরের মধ্যে ঢুকে শাড়ির ব্যাগটা নিয়ে এসে 4টে শাড়ি বার করে বাসনওয়ালিকে দিয়ে দেয়। বাসনওয়ালি এক এক করে সব শাড়ি ভাঁজ খুলে দেখে কোনো ফাটা ছেঁড়া আছে কিনা। তারপর তার কোটরে ঢোকা চোখ জল করে ওঠে। সে এতদিন ব্যবসা করে এমন শাড়ি চোখেই দেখেনি। বোঝে এ শাড়ি অনেক দামি। তাড়াতাড়ি পছন্দের বাসনগুলো শ্রীর হাতে দিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যায়। শ্রী ঘরে ঢুকে শাশুড়ির কাছে গিয়ে একগাল হেসে বাসনগুলো দেখায়। নিজের মাথা থেকে যেন এক বিরাট বোঝা নেমে গেছে শ্রীর। গোটা ঘর তারা যেন জঞ্জাল হয়ে গেছিল, একটুখানি কমল। সুনিতা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলে, স্টিলটা ভালো, এখানে বিক্রি করতে এসেছিল? তাই তোমার আর কার গলা পাচ্ছিলাম বাইরে। তা কত দাম নিল? শ্রী বিজয়ীর গলায় জবাব দেয়, না মামনি, দাম লাগেনি। পুরনো জামা প্যান্ট আর তোমার পুরনো শাড়িগুলো দিয়ে নিয়েছি, আর সেই পুরনো রংচটা বেনারসি ও দিয়ে দিয়েছি। ও আর কি কাজে লাগবে, শুধু শুধু পরে থেকে আরও পুরনো হবে। সুনিতা আকাশ থেকে পড়ে, হাই হাই করে ওঠে, সেটা যে তোমার ঠাম্মি শাশুড়ির শাড়ি। সে তো মহামূল্যবান শাড়ি, তাতে সোনার উপর দিয়ে বোনা ছিল। শ্রী বলে, ও আমি অত শত জানি না, সোনার উপর দিয়ে আবার শাড়ি হয় নাকি। দাঁড়াও, আমি গেটের কাছে গিয়ে দেখে আসি, যদি দেখতে পাই শাড়িটা ফেরত নিয়ে নেব। এক ছুটে বেরিয়ে যায় সে। একটু পরে ফিরে আসে বিফল মনোরথ নিয়ে। মামনি, তাকে দেখতে পেলাম না। সুনিতা কি আর বলবে, বলে বাদ দাও, যা যাওয়ার ছিল তা গেছে। আর মনে মনে আনন্দময়ীর উদ্দেশ্যে প্রণাম করে বলে, আপনার বেনারসি অঙ্গে না তুলুক, আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না গোগলের বউকে। গোগলের বউয়ের কাজে না লাগলেও আপনার বেনারসি কোনো গরিব সংসার কিছুদিন হয়তো চলবে।
আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।